ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন ডেমোক্রেসি ড্যাশ বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এবং গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে। আমরা দিনের গুরুত্বপূর্ণ বাছাইকৃত সংবাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি এই অনুষ্ঠানে। শুরুতেই আব্দুল নূর তুষার, একটু আপনার কাছে আসতে চাই। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। দলমত ধর্ম নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান, আইনের শাসনেই হবে শেষ কথা, দুর্নীতি নিয়ন্ত্রণ করে জনগণের স্বস্তি ফেরানোই লক্ষ্য, জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এমন কথা বলেছেন। একটু মন্তব্য জানতে চাই, তারপর অন্যান্য বিষয় একটু আসতে চাই। এটি জাতির উদ্দেশ্যে তার দ্বিতীয় ভাষণ বলবো আমরা। নির্বাচনের সময় একটি ভাষণ তিনি দিয়েছিলেন। এর আগেও তিনি বিভিন্ন সময় তার বক্তব্য দিয়েছেন এবং সেগুলো আমরা শুনেছি। এবারের ভাষণে তিনি যেটা বলেছেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা এরকম কথা শুনতে চেয়েছি যে আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার বিষয়। তিনি মেধার কথা বলেছেন। তিনি বলেছেন যে যোগ্যতা হবে বিচার্য, এবং তিনি বলেছেন যে নিরাপদ একটি সমাজ বা নিরাপদ একটি দেশ তিনি গঠন করতে চান। এই সবকিছুই মূলত মানুষ যা শুনতে চায় তিনি সেটাই বলেছেন। মানুষ এটাই চাচ্ছে, কেননা বিগত সরকারের সময় যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, যেভাবে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, যেভাবে বেকারত্ব বেড়েছে, কিংবা যেভাবে আমরা দেখেছি যে এক ধরনের কোটারি ভিত্তিক শাসনই পরিচালিত হয়েছে, সেখান থেকে তিনি আমাদেরকে বের করে আনার একটি প্রতিশ্রুতি দিয়েছেন। আমি মনে করি যে আগামী দিনের কাজের মধ্যে দিয়ে তার এই ভাষণের যে প্রতিশ্রুতি বা ভাষণের যে বক্তব্য সেটি প্রমাণিত হবে, এবং তিনি তার দ্বিতীয় ভাষণে বলতে পারবেন যে আজকের ভাষণের কতটুকু ওয়াদা তিনি পূরণ করলেন। আমি এটাকে খুবই পজিটিভলি দেখি। জি, নিশ্চয়ই। আরেকজন অতিথি রয়েছেন আমাদের সাথে, আব্দুল্লাহ আল মামুন। একই বিষয়ে আপনারও মন্তব্য জানতে চাই যে আসলে এই ভাষণের প্রতিশ্রুতি বাস্তবায়ন তো সবাই নিশ্চয়ই দেখতে চায়। আপনার মন্তব্য যদি একটু করতেন। আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে এই যে বক্তব্য, এটা তো একটা এটা কি বলবো, এটা থিওরি, এটা একটা স্টেটমেন্ট। দুইটা জায়গায় পরিবর্তন দরকার। প্রথম পরিবর্তন দরকার যে আমরা যেটা দেখে এসছি আগে, যে সরকারি যারা নেতা কর্মী তারা এক ধরনের লাগামহীন ব্যবহার করে, এবং মন্ত্রীরা মনে করেন যে মন্ত্রণালয় তার একচ্ছত্র, তার যা ইচ্ছে তাই করবে। আবার এমপিরা মনে করেন কোন এলাকা হচ্ছে তার নিজস্ব সম্পত্তি। এই মানসিকতাটার পরিবর্তন হওয়া একইভাবে আইনের প্রয়োগের ক্ষেত্রে যেটা হয় যে সরকারি দলের যারা নেতাকর্মী থাকেন তারা মনে করেন যে তারা সকল কিছুর ঊর্ধ্বে। এই যে প্রাইম মিনিস্টার বক্তব্যটা দিলেন, এই বক্তব্যটা তার দলের নেতাকর্মী এবং সরকারের যারা এই মুহূর্তে প্রতিনিধিত্ব করছেন বিএনপি, তাদের মধ্যে এটা যেতে হবে, কারণ প্রয়োগের জায়গাটা তাদের। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আমলা যারা আছেন, পুলিশ যারা আছেন বা অন্যান্য প্রতিষ্ঠানে, এমনকি যারা সেবা দিচ্ছেন সেবামূলক প্রতিষ্ঠানে, তারাও যেন এই প্রাইম মিনিস্টার এই কথাটা ধারণ করে। যেমন আমি উদাহরণ হিসেবে দেখতে চাই যে উনি মাদক নিয়ন্ত্রণের কথা আজকে বলেছেন, উনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বলেছেন। দেখতে চাই যে বিএনপির কেউ যদি মাদক ব্যবসায় জড়িত থাকে, সেটা বিএনপি হোক বা যে কোনো দলের, মাদক ব্যবসায়ীর পরিচয় হবে মাদক ব্যবসায়ী, সে কোনো দলের হতে পারে না, বা যে কোনো অপরাধী কোনো দলের হতে পারে না। অপরাধী অপরাধী হিসেবে ট্রিট করবে, এটাই তো মূল বক্তব্য। আমরাও দেখতে চাই যে পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে বা কারো বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেখানে থানার মধ্যে হুড়াঙ্গাম হচ্ছে না বা ছাড়িয়ে আনছে না, এমপি সেখানে যাচ্ছে না, ফোন করছেন না। এইটা আমরা দেখতেছি, কারণ এই ধরনের বক্তব্য প্রাইম মিনিস্টার দিবেন এবং সেটা বাস্তবায়ন করবে তার দলের নেতা কর্মী এবং প্রশাসনের যারা অংশ থাকবে। একটা বিষয় গুরুত্বপূর্ণ, তারেক রহমান কিন্তু ধারাবাহিকভাবে বেশ কিছু পরিবর্তন আনছেন ওনার নিজস্ব আচরণে। যেমন আজকে গাড়ি ব্যবহার করবেন না বলতেন, জ্যামে উনি বসে থাকছেন, এই যে কেতাদুস্থ ড্রেস পরে যে প্রধানমন্ত্রিত্ব করা, সেটারও কিন্তু উনি পরিবর্তন করেছেন, এবং নির্বাচনী প্রচারণা আমরা অনেক নতুনত্ব দেখছি। আমি যেটা চাই যে এই ওনার যে পরিবর্তনটা, ওনার যে ভাষাটা, উনি যেটা করতে চাচ্ছেন, এটা প্রথম মন্ত্রীদের মধ্যে আসুক পরিবর্তন, তারপরে নেতা কর্মীদের মধ্যে, এমপিদের মধ্যে এটা ছড়িয়ে যায়। প্রথম এই কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা যদি করতে পারে তাহলে কিন্তু যে ফ্যাসিবাদ উৎখাত হয়ে গেল, এবং বিএনপির বিরুদ্ধে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছিল নির্বাচনের সময়, চাঁদাবাজি, দখলদারিত্ব, এটা ওটা, সেটাকে মানুষ আসলে মেনে নেয়নি, সেটাকে রিজেক্ট করেছে বিএনপি কে 2/3 মেজরিটি দেওয়ার মাধ্যমে।
এই কাজগুলো যদি করতে পারে, প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিলেন, এই বক্তব্যটা যদি মানতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, একই সাথে বিএনপি নেতাকর্মীরা, তাহলে কিন্তু আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি এবং সবার জন্য যে বাংলাদেশ, সেটা সম্ভব। কিন্তু এটা বক্তব্যের মধ্যে থেকে যায় বা উনি করছেন, জি মন্ত্রীরা করছেন না, এমপিরা ওনার নেতাকর্মীরা করছেন না, তাহলে কিন্তু হবে না। জি, সামগ্রিকভাবে আসলে বাস্তবায়ন করতে হবে। আব্দুল লতিফ স্যার, আবারও আপনার কাছে ফিরতে চাই। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানে রমজান শুরু হচ্ছে আজ থেকে বলা যায়, মানে এখন 12টা, মানে কালকে থেকে। জিনিসপত্রের ঊর্ধ্বগতির দাম, মানে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির দাম একদম খুব বেড়েছে আমরা যদি বলি। সবেমাত্র তো এই সরকারের যাত্রা শুরু হলো, এখনও তো সেভাবে কার্যক্রম আসলে এই সরকার এখন পরিচালনা করার সময়টা পায়নি, ধীরে ধীরে শুরু করবে। আমি একটু জানতে চাই, মানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আমরা যেটা অর্থনীতির ভাষায় পড়ি, সেই কারণেই কি রমজান এলেই দাম বেড়ে যায়, নাকি এটা সিন্ডিকেট, নাকি অসৎ ব্যবসায়ীদের কারসাজি? কিছু জিনিসের ডিমান্ড বাড়ে বলেই দাম বাড়ে। যেমন ধরেন, সারা বছর কিন্তু বাংলাদেশের মানুষ ছোলা খায় না, শুধু 1 মাস খায়। ফলে যারা ছোলা আমদানি করেন তারা আহ, চান যে এই ছোলা বিক্রি করে তাদের যেটা লাভ ঘরে আসার, সেটা এই মাসেই চলে আসুক। কেননা ছোলা তো পচনশীল দ্রব্য, এবং সারা বছর কিন্তু মানুষ এই পরিমাণ ছোলা খায় না। আপনি চিন্তা করেন যে প্রায় এত কোটি মুসলমান বাংলাদেশে, প্রায় সকলেই ইফতারের সময় ছোলা খান। কাঁচা ছোলা বা ছোলা দিয়ে তৈরি করা জিনিস, বা ছোলা থেকে তৈরি করা বিভিন্ন ধরনের পদ তারা খান। তো এই যে একটা পণ্য আসে, এটার দাম কিন্তু বাড়বেই, কারণ এটার ডিমান্ড বাড়ে। এবং ডিমান্ড শুধু বাড়েই না, এটা ডিমান্ড হচ্ছে খুবই লিমিটেড টাইমের জন্য। 1 মাসে যত কনজাম্পশন হয়, সারা বছরে দেখা যায় যে তত কনজাম্পশন হয় না। ফলে এইগুলির দাম বাড়ে, খেজুরের দাম বাড়ে। এটা আসলে বেড়ে যায় মূলত ডিমান্ড সাপ্লাই কার্ভের কারণে। আর আরেকটা হচ্ছে যে কিছু কিছু পণ্য আমরা অতীতে দেখেছি যে এইগুলিকে বাড়ানোর একটা চেষ্টা থাকে, যেগুলি হচ্ছে চিনি, তারপরে আহ লবণ, ক্ষেত্র বিশেষে চাল, ক্ষেত্র বিশেষে অন্যান্য বিষয় 1-2 টাকা করে বেড়ে যায়। এর একটি বড় কারণ আবার একই জিনিস, সেটা হচ্ছে যে আহ, ব্যবসায়ীরা মনে করেন অনেকেই যে রমজান মাসে তিনি প্রফিট করে ঈদের বাজার করবেন। ফলে অনেক ধরনের বিষয় রয়েছে, এই এই ফ্যাক্টর একটা না। তবে চাইলে সরকার কিন্তু এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিকে সরকার চাইলে নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু এই সরকারকে আমরা এবার এই ঊর্ধ্বগতির জন্য দায়ী করতে পারবো না, এই কারণে যে রমজান মাসের 1 সপ্তাহেরও কম সময় আগে তারা ক্ষমতায় এসেছেন, জি দায়িত্ব নিয়েছেন, জি তাই না? মানে জি 2-3 দিন আগে। তো এই সরকারের দায় নয়। আমি মনে করি যে এইবারে রমজানে যদি কোনো অব্যবস্থাপনা হয়, তাহলে এটার দায় ইন্টারিম সরকারকে নিতে হবে। এবং আমি মনে করি যে এই 1 মাস আহ, যদি বাংলাদেশের মানুষ ভোগান্তির সম্মুখীন হয়, তাহলে এটার দায় দায়িত্ব ইন্টারিম গভর্নমেন্টের যে বাণিজ্য মন্ত্রণালয় ছিল, ইন্টারিম গভর্নমেন্টের যে বাজার নিয়ন্ত্রণ পদ্ধতি ছিল, এবং ইন্টারিম গভর্নমেন্টের প্রধান যেহেতু এই দলনেতা, তাকে এই দায় নিতে হবে। কেননা আব্দুল লতিফ স্যার, এই আমি আরেকটি অবস্থাটা বিষয় একটু তৈরি হতে বলতে চাই, দিয়েছেন। যে রমজান মাস এলে আমরা বলতে শুনি কিংবা সোশ্যাল মিডিয়ায় দেখি যে পাকিস্তানেও নিত্যপণ্যের দাম কমিয়ে ফেলে ব্যবসায়ীরা, কিংবা যেসব মুসলিম অধ্যুষিত দেশ আছে সেসব দেশে হচ্ছে রমজান মাসে নিত্যপণ্যের দাম কমানো হয়, কিন্তু আমাদের বাংলাদেশে কেন বিপরীত? এখন নিত্য পণ্যের দাম সবকিছুর কমে না। এটা একটা আমরা বলি যে সব নিত্য পণ্যের দাম কমে যায়, দাম কখনোই কমে না। কেউ কেউ আছেন, কোন কোন দেশে আছেন, তারা রীতির অংশ হিসেবে রমজান মাসে লাভের পরিমাণ কমিয়ে দেন। রাইট। এইটা হয়। আচ্ছা। ব্যবসায়ী কোনোদিন ক্ষতি স্বীকার করে পণ্য বিক্রি করে না, কারণ তার তো তাহলে মূলধনে টান পড়বে। অতএব এটা একটা ধ্যান ধারণা আমাদের। মূল জিনিস যেটি হয়, উৎসবকে ঘিরে যেহেতু বিক্রি বাড়ে, ফলে বহু দেশের ব্যবসায়ীরা যেটা করেন, কম্পিটিশন থাকার কারণে অথবা সামাজিক রীতির কারণে, তারা চিন্তা করেন যে গত মাসে আমার 1 কোটি টাকা লাভ হয়েছিল 5 মণ ধান বিক্রি করে। আমি একটা কথার কথা বলছি, তাহলে এই মাসে যেহেতু আমার 10 মণ ধান বিক্রি হবে, তাহলে আমি দাম কমাতে পারি, কারণ আমি দাম কমিয়ে দিল আমার লাভের পরিমাণ একই থাকবে। জি কিন্তু আমাদের দেশে মুশকিলের যে জায়গাটি রয়েছে, তার মধ্যে অনেকগুলি প্রবলেম রয়েছে। একটি হচ্ছে আমাদের এখানে স্টোরেজ সিস্টেম উন্নত না। আপনি যদি অধিক পণ্য আপনার কাছে থাকে, এগুলি জমিয়ে রাখার যে পদ্ধতি, সেই পদ্ধতি আধুনিক না। আপনি নিশ্চয়ই জানেন এটা। আমাদের সারা বাংলাদেশে যে কোল্ড স্টোরেজ ম্যানেজমেন্ট করা বা গুদাম ম্যানেজমেন্ট করা, এই জিনিসগুলো আমাদের বাংলাদেশে আধুনিক না। জি আর আরেকটি বড় বিষয় হচ্ছে যে
পাকিস্তানেও কমে, এইভাবে বলার কোনো কারণ নাই। পাকিস্তান তো আর কোনো না, আমি জাস্ট এমন উদাহরণ রাষ্ট্র না দিলাম, যে মানে মুসলিম এটা অধ্যুষিত দেশগুলোর। মানে কোনো নিম্ন মানের রাষ্ট্র না যে ওইখানেও কমে কিন্তু আমাদের কেন কমে না। জি, ক্রিসমাসের সময়ও পৃথিবীর বিভিন্ন দেশে ডিসকাউন্ট আসে, রাইট আমাদের রাইট, দেশেও একদমই। ঈদের সময় কিছু কিছু পণ্যের লোকজন কিন্তু ডিসকাউন্ট দেয়, আবার দেয় না। তবে আমি মনে করি যে এই কাজগুলি আমাদের যদি করতে হয় ভবিষ্যতে, বাজারে দ্রব্যমূল্য নিয়ে কাজ করতে হয়, এটা একটা দীর্ঘমেয়াদী কাজ। একদিকে যেমন ব্যবসায়ী এবং ক্রেতাদের আচরণের পরিবর্তন ঘটাতে হুম। হবে, অন্যদিকে সিস্টেমকে এমন ভাবে ডেভেলপ করতে হবে যাতে ব্যবসায়ী কোনো কারণে মূল্য হ্রাসজনিত ক্ষতির শিকার না হন, আবার মূল্য বৃদ্ধি জনিত অত্যাচার না করেন। এটার একটা পদ্ধতি রয়েছে, এবং একটা না একাধিক পদ্ধতি রয়েছে। এবং একটা এই কাজে সিস্টেমের যদি মধ্যে আমরা মধ্যে আনতে হবে একদম। আমরা বিশেষজ্ঞদের কখনো নিয়োগ দেই না, বুঝছেন? এই কাজগুলি করার চেষ্টা করে সচিব, আমলা, এরা। আচ্ছা, বাজার নিয়ন্ত্রণ করার মতো বিশেষজ্ঞ আছেন। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতিবিদ যারা সাপ্লাই চেনে পড়াশোনা করেছেন, মূল্য নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো নিয়ে তাদের জানা আছে অনেক বেশি। আমি মনে করি তাদেরকে আমলাতন্ত্রের সঙ্গে সংযুক্ত যদি করা যায়, তাহলে এই কাজগুলি আরো অনেক আধুনিকভাবে করা সম্ভব হবে। জি, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আমরা একটা বিরতিতে আমাদের যেতে হবে। বিরতির পর ফিরে এসে আমরা আব্দুল আল মামুনের সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাই। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। অতিথি হিসেবে আমাদের সাথে আজ রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল আল মামুন এবং রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। আব্দুল আল মামুন, আপনাকে এই বিরতির পর শুরু করতে চাই আপনাকে দিয়েই। আমরা বাজার দর নিয়ে আসলে কথা বলছিলাম, বিশেষ করে রমজান মাস এলে নিত্য পণ্যের দাম যে বেড়ে যাওয়া, সেই বিষয়টি নিয়ে আসলে কথা বলছিলাম। আব্দুল তুষার উনি বলছিলেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন এই বাজার সংশ্লিষ্ট তাদেরকে কাজে লাগানোর কথা। আপনার কাছে একটু মন্তব্য জানতে চাই এই বিষয়ে। আমি যেটা মনে করি শুরুতে, যে এই সরকার আজকে গঠিত হয়েছে জন্য মানুষ এক ধরনের ইনডেমনিটি দিবে, যে রমজানের দ্রব্যমূল্য বেশি থাকলে বা মনে করবে যে এই সরকার নতুন এসছে। এই ভিউটা আমি ব্যক্তিগত, আমার ভিউটা ডিফারেন্ট। বরং আমি উল্টোটা মনে করি যে এই সরকার ক্ষমতা আসবে, তাদের সেই প্রস্তুতি থাকবে যে আমরা সরকার গঠন করব একদিন, দুদিন বা এক সপ্তাহ পরে। সেই লিয়াজনটা থাকতে হবে। এবং আমি যেটা জানি, আসলে এটা আসলে আমি বলতে কোনো দ্বিধা নেই যে সেই সংযোগটা আসলে সরকারের সাথে নিশ্চয়ই বিএনপি ছিল। আমি এটা সঠিক তথ্য দিচ্ছি। এবং এখানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে 15টি পণ্য রমজান মাসে খুব চাহিদা বেড়ে যায়। এটা যেটা তুষার ভাই বললেন, যে ছোলা, পেঁয়াজু বাড়ানোর জন্য ডাল, মটর, রসুন, আদা, এরকম 16টা পণ্য আছে। এবং 16টা পণ্য মোটামুটি প্রত্যেকটা ক্ষেত্রে 4 থেকে 5টা সিন্ডিকেট, এটা যেমন তেলের ক্ষেত্রে সিটি বা পুষ্টি, এরকম 5টা গ্রুপ ডিল করে। আবার যদি আপনি দেখেন যে ডাল, চিনি, তেল, এগুলোতে 4টা 5টা করে গ্রুপ ডিল করে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অনেক জিনিসকে সমালোচনা করেছি, করব, কিন্তু গত বছর কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটা স্বস্তি এনে দিতে পেরেছিল। তার 4টা কারণ ছিল। একটা হচ্ছে যে আগের থেকে ফোরকাস্ট করা হয়েছিল, এবং আমরা যেটাকে বলি রেভিনিউ বাজেট, যেটা বলি আমরা, টার্মটা ভুলে গেলাম, যে বাজেটে যখন আবার রিভিউ করা হয়, সেই বাজেটে যে অর্থ এনাফ বাজেটে বরাদ্দ ছিল। এলসি খোলাটা খুব সহজ করা হয়েছিল। সিন্ডিকেটের উপরে নজরটা ভালো ছিল। এছাড়া যেহেতু কেবল একটা ফেসিবাদী সরকারের পতন হয়েছিল, তখন চাঁদাবাজ বা ফড়িয়া, যেটা মধ্যস্বত্বভোগী, তাদের এই দৌরত্বটা ছিল না। আমি মনে করি এই সরকারের এই জায়গাগুলো থেকে শেখার আছে। প্রথম হচ্ছে যে আমদানিটা নিশ্চয়ই বেসিক্যালি বাণিজ্য, অর্থ, কৃষি এবং খাদ্য, এই 4টা মন্ত্রণালয়ে একটা সমন্বয় প্রয়োজন হয় রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এরপরে আইন শৃঙ্খলা বাহিনীর একটা রোল থাকে, তারা বাজার মনিটরিং করে, সিন্ডিকেট মনিটরিং করে। তারপরে যেটা বললাম যে একটা পণ্য উৎসস্থল থেকে ঢাকায় আসতে আপনার যেটা রিভাইভ বাজে, যেটাকে আমরা বলি, সরি আমি টার্মটা ভুলে গেছি, সেটাতে 2-3 স্তরের চাঁদাবাজি হয়। কারণ বাজারের ভিতরে ঢোকার পরেও 3 স্তরের চাঁদাবাজি হয়। এই জিনিসগুলো কিন্তু মানে গত এই বছর বিষয়টা তো আসলে সারা বছরের চিত্র, মানে আমরা স্পেসিফিক ভাবে সুনির্দিষ্টভাবে। রমজানে এই কাজগুলো পরিকল্পনা মাফিক করলে এই সরকারের ক্রেডিট নিতে হবে, যে আমরা নতুন এসেছি, পাচ্ছি না, সেটা না বলে যে কাজগুলো করা দরকার, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা, এলসি খোলা সোজা ব্যবস্থা করে দেওয়া, পোর্ট থেকে যেন দ্রুত পণ্যগুলো আসে সেটার ব্যবস্থা করতে হবে। তারপরে সাপ্লাই চেনটা ঠিক রাখার জন্য যে যে জায়গায় সমস্যাগুলো হবে সেটাকে ডিল করতে হবে। মন্ত্রী এমপিদের একটা পজিটিভ রোল রাখতে হবে। 4টা যে মন্ত্রণালয়ের কথা আমি বললাম, সেটা সমন্বয়গুলো ভালো হতে হবে। এই কাজগুলো করলে তখন আপনি ইজিলি এই পণ্যটা অন্তত কোঅর্ডিনেশনটা করে কিছুটা স্বস্তি দিতে পারবেন। কিন্তু এটা ঠিক যে অবশ্যই সরকারের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ।
আরেকটা জিনিস আমি যোগ করতে চাই যে এই পুরো প্রক্রিয়ায় ব্যবসায়ী সংগঠনগুলোকে কনফিডেন্সে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমি যেটা দেখতে চাই যে আগামী কাল পরশুর মধ্যেই বাণিজ্য মন্ত্রী বা অর্থমন্ত্রী এই ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বসবেন, বোঝার চেষ্টা করবেন আমদানি রপ্তানির হিসাব করে যে বাজারে যে কনজাম্পশন রমজানে হয় এটা আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় হিসাব থাকে যে কত টাকা কত পরিমাণ পণ্য বেশি লাগে, কোন পণ্যটা কতটা বেড়ে যায়, সেটা যদি করা যায় এবং এখন যদি প্রবলেমটা অ্যাড্রেস করা যায় এবং আসলে যে রুল অফ লর কথা আজকে প্রাইম মিনিস্টার বললেন সেটা যদি প্রয়োগ হয়, আমি মনে করি যে এখনো রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা খুবই সম্ভব। জি, আপনারা দুজনই আসলে বেশ কিছু গঠনমূলক কথা বলেছেন এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে। আব্দুল লত্তু স্যার, আবারও একটু আপনার কাছে ফিরতে চাই। একেবারে নতুন সরকার মানে যাত্রা শুরু করলো। আমি যদি বলি যে অন্তর্বর্তী সরকার যে সময় ছিল, এখন বর্তমান সময়ে সামনের দিনগুলোতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। আপনার কাছে মানে একটু জানতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি আসলে কেমন হতে পারে, মানে প্রত্যাশাটা কি, মানে কি করলে ভালো হয়, মতামত চাচ্ছি একটু আপনার কাছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিবর্তন করেছিলেন অন্তর্বর্তী সরকার। আপনি যদি যে কোনো জায়গায় দাঁড়িয়ে, বিশেষ করে মেট্রো রেল স্টেশনগুলির নিচে অথবা এই ক্রসিং গুলিতে অথবা বাংলাদেশে বা ঢাকার যে কোনো জায়গাতে, বিশেষ করে ডিএমপি ড্রেসটার কথা বলি, ঢাকার যে কোনো জায়গায় তাকান তাহলে দেখবেন যে দেয়ালের রং পিলারের রঙের সঙ্গে তাদের রং মিলে যায়, তাদেরকে আলাদা করা যায় না। এই জিনিসটা খুবই অসুবিধাজনক গাড়ি চালক, রিক্সা চালক সবার জন্য, কারণ হঠাৎ করে তারা দৃষ্টির আড়ালে পড়ে যায়। এই জিনিসটা সায়েন্টিফিক হয় নাই আসলে। আচ্ছা, আমি একটু সংক্ষেপে প্রশ্ন করতে পারি? আচ্ছা, মানে এরকম ড্রেস কেন চেঞ্জ করা হয় যে কোনো গভর্নমেন্ট আসলে? মানে এইটা হচ্ছে একটা অদ্ভুত ব্যাপার। মানে আপনি ভেতরের বিস্কুট একই, কিন্তু প্যাকেটটা বদলে দিলেন, তাতে করে কি বিস্কুটের মান বদলায়? তা তো আর বদলায় না। এখন আসেন, আমরা কি আশা করি? আমরা প্রথমত আশা করি যে যদি আইনের শাসন চালু হয় তাহলে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে আইন অনুযায়ী পরিচালিত হওয়ার সুযোগ দিলে এবং আদেশ নির্দেশ দেওয়ার সময় আইন সঙ্গত আদেশ নির্দেশ দিলে আমার ধারণা যে ধীরে ধীরে এই বাহিনীগুলি অনেক বেশি সক্ষম হয়ে উঠবে। শুধু তাই না, এদের সক্ষমতা বাড়ানোর জন্য আধুনিক পদ্ধতি, আধুনিক প্রশিক্ষণ পদ্ধতির সাথে সাথে আধুনিক যন্ত্রপাতি তাদেরকে সরবরাহ করতে হবে। আপনি দেখবেন যে ছিনতাইকারীর মোটরসাইকেলের চাইতে পুলিশের মোটরসাইকেল দুর্বল, ছিনতাইকারীর গাড়ির চাইতে পুলিশের গাড়ি দুর্বল, ছিনতাইকারীর অস্ত্রের চাইতে পুলিশের অস্ত্র দুর্বল। এই অবস্থা থেকে পুলিশকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বের করে নিয়ে আসতে হবে। এটা নিশ্চয়ই তারেক রহমান এবং তার সরকার করতে পারবেন। আর এর পাশাপাশি যে দ্রব্যমূল্যের বিষয়টি বলা হলো, অবশ্যই আমি আমার সহ আলোচকের সাথে একমত। আরো বিষয়গুলি রয়েছে, কিন্তু যে কারণে আমি এই বিএনপিকে পুরো ডিসক্রেডিট দিতে চাই না যদি কোনো ম্যানেজমেন্ট হয়, এই কারণে যে এলসি এখন খুললে কিন্তু মাল আসবে 1 মাস পরে, ফলে রমজানের এলসি কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় খোলা হয়ে গিয়েছে, পণ্য বাজারে পৌঁছে গিয়েছে। কারণ পণ্য কিন্তু আগে বেশ কিছুদিন আগেই মজুত করা হয় বাজারগুলিতে, যাতে মানুষ সেগুলি কিনতে পারে। রমজানের বাজারও কিন্তু মানুষ অন্তত 1-1.5 সপ্তাহ আগেই শুরু করে। যেমন এই মাসে বেতন পাওয়ার সাথে সাথেই বহু মানুষ রমজানের বাজারটা করেছেন হাতে টাকা থাকা অবস্থায়। রাইট। তো এইরকম কিছু ব্যাপার আছে। তো এইসব কারণে আমি মনে করি যে এই বছর কিছু অব্যবস্থাপনা থাকতে পারে, পুরোপুরি না। তবে আগামী বছর এই অব্যবস্থাপনা হলে বা এই আগামী কোরবানির ঈদের সময় গরুর হাট ইজারা দেওয়া বা গরুর ব্যবস্থাপনায় গন্ডগোল হলেই কিন্তু এই দায়িত্ব এই নতুন সরকারকে নিতে হবে, এই সরকারকে নিতে হবে। এবং আপনারা আশাও করছেন যে এই ব্যবস্থাপনাগুলো যেন ভালোভাবে হয় আর কি। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে সংবাদ সম্প্রসারণে যুক্ত হওয়ার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণের সঙ্গেই থাকুন।